আমি হচ্ছে পটেটো ক্র্যাকার চিপসের ওই চিপসটা যেটার মধ্যে সবচেয়ে বেশি মশলা থাকে, আমি এসে মজা দিয়ে চলছে, আমাকে মনে রাখে মানুষ। আল্লাহ, গুড গুড জিনিস আমাকে ছ্যাঁকা মেরে দিল। আমার গার্লফ্রেন্ডের ছ্যাঁকও এত বাজে ছিল না ভাই, এটা লাগছে। শুরু হয়ে গেছে। শুরুতে আগে বলবেন না মিয়া, পেট পুট ঢাকতাম দূর মিয়া। বলেন আগে ইন্ট্রো দিয়ে নেই। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ G24। আমি রোমান আব্দুল্লাহ আছি, আর আমার সাথে আজকে আছে ওয়ান অ্যান্ড অনলি জাকি লাভ। কেমন আছো? অনেক ভালো। আচ্ছা, তোমার তো অনেকগুলো পরিচয়, এই জন্য তোমার এতগুলো পরিচয় দিলাম না। তুমি তো ইউটিউবার প্রথমত নাকি? হ্যাঁ ইউটিউবার, ডিরেক্টর ইউটিউবারই বলেন, সমস্যা নাই। আচ্ছা, যদিও রিটায়ার্ড আমি, এখন বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, এখন আর কেউ পাত্তা রাত্তা দেয় না। প্লিজ দেখেন, যদি দেখেন। আচ্ছা, এখন একটু বলো কিভাবে তোমার ক্যারিয়ারটা শুরু হলো, মিডিয়াতে জার্নিটা কিভাবে শুরু হলো? মিডিয়ার জার্নি হচ্ছে অনেক আগের থেকে, মানে আই ওয়াজ আ বিহাইন্ড দ্য ক্যামেরা গাই। আমার হচ্ছে সবসময় মানে মেকিংটা খুব ভালো লাগতো, বা কীভাবে হয়, আল্লাহ একটা ফুটেজ মিললো, কীভাবে হলো। তো আমি র্যান্ডমলি একটা শ্যুটে যাই, ওখান থেকে প্রেক্ষাগৃহর ভাইয়ের সাথে, পলক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তো ওখানে একটা সুন্দর একটা বন্ডিং হয় যায় আমাদের। গল্পটা শুনি। গল্পটা তো বেসিক্যালি আমি হচ্ছে ওখানে যাই একটা শুটিং দেখতে। তো আমি ওখানে দেখতেছি এই কাজ হচ্ছে, তো শুটিং অনেক ডিফিকাল্টিস হয় না, তা আমি এরকম প্রোডাকশনে হেল্প করা শুরু করে দিচ্ছি। মানে তো এটা হয় যে সরানো এরকম করতেছি। তো তখন পলক এটা খেয়াল কি, এই তুই আমাদের সাথে জয়েন করবি? তা আমি বললাম ঠিক আছে, ওয়াই নট। তো এই শুরু হয়ে গেল যাত্রা। এরপরে মনে করেন কাজ করতে এটা ওয়াজ আ স্লো প্রসেস। অনেক বছর ছিলাম, 4-5-6 বছরের মতন ছিলাম ওনার সাথে। এবং ওনার সাথে আমি ডিরেকশান শিখি, বিকজ আই নেভার গট দ্য অপরচুনিটি যেখানে আমি মানে শিখবো বা মানে পড়াশোনা বা ডিগ্রি নিবো একটা। বিকজ বাংলা তো জানেনি, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ব্যবসায়ী ছাড়া আর কিছু বুঝেও না। এখন একটা শেফ না থাকলে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ইয়ারা হোটেলে যায় খাবে কি? কাঁচা মাংস। বুঝান এটা। সো আমার মনে হচ্ছে সবগুলা ক্যারিয়ার বা সবগুলা সেক্টরই ইম্পর্টেন্ট। সো আমি ওই সেক্টর বেছে নিছি, এবং ওইটার থ্রুতে আমি ডিরেকশন শিখছি, কীভাবে প্রোডাকশন হয়, বাজেটিং হয়, কিভাবে ক্যামেরা চালাইতে হয়, কিভাবে এডিটিং করতে হয়। ওখান থেকে হঠাৎ করে আমার মনে হচ্ছে ঠিক আছে, আমি একটু ইউটিউবে ওই যে সবার সাথে পরিচয় হচ্ছিলাম। তো তারপর ওদের সাথে কাজ করতে আমি নিজেও একটা চ্যানেল খুললাম। কিন্তু চ্যানেল খোলার পর আমি 1 বছর আমার 200 সাবস্ক্রাইবার ছিল, কেউ আমার ভিডিও দেখে না। 10টা ভিডিও ছাড়ছি, 10টা ভিডিও ইন টোটাল মিলায় মানে 1000 ভিউ নেই। তা আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম যে জীবনে কী করব। তো তখন আমি একটা ভিডিও বানাই। আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল, যার বয়ফ্রেন্ড তাকে যা তাভাবে পিটাইছে। তো মানে একদম মানে রক্তাক্ত করে ছোপ অবস্থা, মানে একদম ও না পারতে আপলোড করে হেল্প চাচ্ছিল। তো মেয়ের বাবা মা তাকে হেল্প করছিল। তো আমার খুব গায়ে লাগছে জিনিসটা। আমি বললাম যে এটা নিয়ে কিছু একটা বানানো উচিত, যদিও 5 জন দেখবে আমি ভাবছি। তো আমি বলছি বানাই, কি আছে আর যদি কেউ দেখে। তো আমি ভিডিওটা বানাই, যেটা নাম হচ্ছে ওভার পজিটিভ বয়ফ্রেন্ড। এমন চেয়েছি নাম দিয়েছি, ওভার পজিটিভ রিটার্ড লাইফলেস বয়ফ্রেন্ড নাম দিয়ে দিচ্ছি, বুঝছেন? দেওয়ার পরে আমি আপলোড করে চলে গেছি। আমি স্যার কয়জনই 50-60 জন দেখবে। তো আমি ওটার পর একটা ফ্যামিলি ট্রিপে গেছি দেশের বাইরে। তা আমি আর মোবাইল ঘাটাই না, ইউটিউব দেখি না, কারণ জানি দেখলেই মন খারাপ হবে, ভিউ আসবে না। ঢাকায় আসছি, আশাবাদী কি মানুষ এমন তাকাইতেছে আমার দিকে, এভাবে তাকাচ্ছে। আমি বলছি কিছু তো একটা হয়েছে, মানে আমার কি কিছু হয়েছে? আমি নিজেরা চেক করতেছি কি হইলো আমার সাথে, আমি প্যারা খাইতেছি। বাসা নিচে গেলাম, নিচের দোকানদার আমার, ওদের সাথে খুব গল্প করি, আমার ভালো লাগে। তাহলে মামা সে হয়েছে, কি হয়েছে? সে আমি হার্টবিট বেড়ে যাচ্ছে। বাসায় এসে আমি কি বাথরুম করব, কি লাগেজ ঠিক খুলবো, আমি গিয়ে সিম ঢুকাইলাম মোবাইলের মধ্যে। আমি দেখলাম আমার ইউটিউব চ্যানেলে যেখানে 200 সাবস্ক্রাইবার, ওই জায়গায় আমার প্রায় 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর ওই সময় অন্য যারা বড় ছিল তাদেরও 1 লাখ হয়নি তখনও। তো আমি তো 15,000 সাবস্ক্রাইবার, 1 লাখ ভিউজ, আমার মাথা ঘুরাচ্ছে। 1 লাখ ভিউজ কেমনে আসতো? ফেসবুকে শেয়ারের পর শেয়ার, ট্যাগের পর ট্যাগ, মানে আর মানুষ হচ্ছে ওই একটা ডায়লগ পিক করছে, বেবি আই লাভ ইউ, ওই হ্যাশট্যাগ ওগুলো ইউজ করছে, ওই ডায়লগ দিয়েই মনে করেন আমার হয়ে গেছে। তো এইভাবেই শুরু হলো। তারপরে আই ওয়েন্ট উইথ দ্য ফ্লো। তারপরে গানে কিভাবে আসলো? গানে এটারও আগে, আগে মানে 2005 সালে, 5 আমি ও লেভেলসে পড়ি তখন। তো কোচিংয়ে একদিন ফাইজলামি করে আমার স্যারের সাথে রাগ উঠছি, আমি একটা পচায় একটা
কবিতা লিখছি, তবে একে শোনাই ওকে শোনাই র্যাপের মতন বলে বলে আমি মনে করতাম যে আমি বাংলাদেশের প্রথম, আর কেউ করে না। থাকে না একটা যে বাংলাদেশের প্রথম হবে একটা জিনিস, তা আমি শোনাইতাম। তখন কি একটা ফ্রেন্ড বলছে তুই তো ভালো করছিস, চল একটা মিউজিক বানাই। ও আবার কি যে এফএস স্টুডিওতে মিউজিক বানাইছে, ছাড়ছি। তো ব্লুটুথে কয়েকজনকে দিছি, ও ব্লুটুথ না ইনফ্রারেডে দিছি ভাই, দুইটা মোবাইল পাশাপাশি রেখে যে দিতে হইতো, ওইভাবে গান ট্রান্সফার করতাম। তো এগুলো শুনতে শুনতে কয়েকটা যে স্কুল কোচিংয়ের শোতে পারফর্ম করতাম, সবাই খুব মজা পাইতো। এরপরে দেখি ওমা এখন তো অনেক র্যাপার আছে, আফতার আছে, দেশি এমসি আছে, টয়েক ব্লিজ আছে। আমি কি আল্লাহ সবাই র্যাপ করে, আমি তো খুশি হয়ে গেছি। তারপরে শো কনসার্ট করতে করতে মাঝখানটা ব্রেক নিছি, বিকজ ইউনিটি জিনিসটা আমি খুব পছন্দ করি, মানে সবার সাথে মিলেমিশে কাজ করা, হ্যাপি থাকা, ওটা ছিল না। আমি ওটা খুঁজতেছিলাম, ওটা পাইতেছিলাম না। তো আমি ভাবলাম ঠিক আছে। আর হয়তো একটা গান ছিল আমার ইফটিজিং নিয়ে, যেটা হচ্ছে ইফটিজিংয়ের বিরুদ্ধে আর কি, ওইটা ব্লুটুথে ভাইরাল হয়েছে, অনেক জায়গায় চলে গেছে গান, সবাই গান শুনতেছে, কিন্তু আমাকে কেউ চিনে না। তো আই ওয়ান্টেড টু মেক মাই ফেস নোন, মানে যতটুকু সম্ভব আর কি। তো এরপর আস্তে করে তখন মিডিয়াতে ঝাঁপ দিলাম আর কি, মানে ওইটা হচ্ছে ইয়ার আগের। কিন্তু র্যাপ আমার একটা, আমি বলবো যে আমি একদম প্রফেশনাল র্যাপার, আমি একদম অনেক ভালো র্যাপ করি, এটা বলবো না। আমার থেকে অনেক ভালো ওয়ার্ড প্লে র্যাপার বাংলাদেশে আছে, কিন্তু এইটা আমার করতে ভালো লাগে, এই জন্য আমি করি, যাচ্ছি। আচ্ছা তাহলে একটা র্যাপ শুনি এখনই? হ্যাঁ এখনই। আচ্ছা ওই সময় যদি শুনতে পারি যে একদম। ওই সময় আমার মনে নেই ভাই। ঠিক আছে। কি নতুন করব নাকি? আচ্ছা আমার একটা র্যাপ লাইফ নিয়ে, মানে আমার নিজের লাইফ নিয়ে। বলটি বাজি রক্তের ভিতরে গাঙ্গের মতো ভাইসা যায়, যে যারে পাইতাছে গরম তেলে ভাইজা খায়, দারিদ্রের কারণে পরিবারে হাহাকার, বৈশা রয়েছে ঘরের ভিতরে খুদাই করব চমৎকার, যতটুকু কি করছি ভাই নিজের দমে করছি ভাই, ঈদার জন্মদিনের টাকা জমায় গান বানাইছি ভাই, এখনও নিজের জীবনের কথাটা তোমাদের বুঝাইতে পারি তো নাই, এই জন্যই কাটা ভরা পথে তো আমি তো হাইটা তো যাই ভালো তো ভাই, 10 বার উষ্টা খাইছি, এই উষ্টা খাইয়ে সবই তো অটোমেটিক তো শিক্ষা গেছি ভাই, আইনবি গাই কিয়েছি ভাই, তোমার কি ক্ষতিটা করছি ভাই, জাক্কি ভাই র্যাপ পারে না জাক্কি ভাই, ঠিক আছে ভাই পারি না ভাই, কারণ জায়গার মতো ছাড়ি না ভাই, যতটুকু পারি ততটুকু করি, মন দিয়া তো কইরা যায়, র্যাপ পারে না তাও কেমনে গাড়ির চাক্কা চালায় যায়, কেমনে গাড়ির চাক্কা চালাই, এটাই। ওয়ান্ডারফুল। এরপরে আরেকটু শুনি যে বঙ্গ, তারপরে আরো ইউটিউবারদের সাথে কাজ করা। অবভিয়াসলি। তো আমার মজার কথা হচ্ছে, এটা বলতেই হবে, সেটা হচ্ছে আসিফ বিন আজাদের কারণে কিন্তু আমার ইউটিউবে অ্যাকচুয়ালি আসা। ছোট আজাদ, হ্যাঁ ছোট আজাদ, সত্যি কথা সেটা, এটা না অস্বীকার কিছু নেই। তো ও হচ্ছে আমার নেইবার ছিল, আর ওখানে মনে হয় একজন উকি মারছে চায়ের জন্য। চা দাও আচ্ছা সমস্যা নেই, দেন চা দাও। তো আসিফ বিন আজাদের কারণে আমি বেসিক্যালি ইউটিউবে আসা, এবং এটা না বললে আসলে আনগ্রেটফুল হয়ে যাবো আমি। তো এটা হচ্ছে যে আমি আরও নেইবার ছিলাম, আমি হচ্ছে মতিঝিলের ছেলে, আমি উত্তরায় গেছি কিছু চিনি না, কাউরে বুঝি না, আমি খালি চিনতাম যে সামনে একটা টং আছে, ওখানে চা খাইতে যেতাম, এই কয়েকটা মানুষ চিন্তা পার্কে যেয়ে বসতাম, এটাই ছিল আমার লাইফ। তো এটা মোস্টলি আজ থেকে এটা 2015 সালের কথা, 15 না 14, হ্যাঁ এরকম সালের কথা। তো টঙে বসে আছি, তো তখন থেকে আসিফ বিন আজাদ আমাদের স্যার, আসিফ বিন আজাদ স্যার, উনি হচ্ছেন, হ্যাঁ ছোট আজাদ, উনি হচ্ছে কার জানি কি বুঝাইতেছে, হে ইউটিউব, হে কার জানি কি কি বুঝাইতেছে। তো ওদের তখন এরকম 5-6 হাজার, আর ওরা অনেক হিট, মানে সালমান আর ভাই ব্রাদার, এই দুজন অনেক হিট তখন, কাঁপাই দিচ্ছে একদম, মানে ইউটিউবার মানে এরাই, মানে এদের সাথে থাকা, এদের আশেপাশে থাকা মানে একটা ব্যাপার। আমি গেছি, আমার বন্ধু বান্ধব দরকার, ওরা তো দেখতে বড় লাগে কিন্তু ছেলেটা আমাদের বয়সী। তো ওর সাথে গেলাম, বললাম যে ভাই আমি জাকি, আমি এখানে থাকি, তো আপনি আমাকে একবার একটা পচায় একটা ভিডিও শেয়ার দিছিলেন, তো আমি ওই ছেলেটা, হ্যাঁ ইউ মেড আ ভেরি ব্যাড কন্টেন্ট। আমি হ্যাঁ ভাই সমস্যা নেই, যাই হোক আমি বন্ধুদের হাট বাড়াতে যাচ্ছি, আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমি তো ক্যামেরার আগে পিছিয়ে কাজ পারি, আপনাদের যদি কোনো হেল্প লাগে বললেন, উই হ্যাভ আ শুটিং, ইউ ক্যান কাম ওভার। তারপর ওর বাসায় গেলাম, কাজ করতে করতে ওর থ্রুতেই আমি সব ইউটিউবারদের সাথে আমি পরিচয় হয়েছি। চা চলে আসছে, হ্যাঁ প্লিজ। এটি হচ্ছে একটি চা বিরতি, ওকে, এবং মানুষ বিরতি, মাঝখান থেকে মানুষ হাঁটতেছে। Cheers to good life and good tea. Allah,
গুড গুড জিনিস আমাকে ছাকা মেরে দিল। আমার লাইফে কিছু গুড হবে না জীবনে। ভালো ছ্যাক খাইছি ভাই। আমার গার্লফ্রেন্ডের ছ্যাকও এত বাজে ছিল না ভাই, এটা লাগছে। আচ্ছা তারপরে তো এরপরে এভাবে করতে করতে ইউটিউবে ঢুকলাম, সবার সাথে কাজ হলো। আলহামদুলিল্লাহ আমি আইভ ট্রাইড মাই বেস্ট টু হেল্প আদার্স, যতটুকু পারছি যেভাবে পারছি, এডিটিং হোক, ক্যামেরা চালায় হোক, অ্যাক্টিং করে হোক, সব জায়গায় আমি চেষ্টা করছি যে আই ওয়ান্টেড টু লিভ মাই মার্ক। কিন্তু সব ইউটিউব চ্যানেলে কিভাবে জাকি লাভ আছে? এটাই তো একটা মজার বিষয়। আমি হচ্ছে ওই মশলা যেটা দিলে একটু ভালো লাগে। ম্যাগি এসে হ্যাঁ আমি আরেকটা মজা করে বলি, আমি হচ্ছে পটেটো ক্র্যাকার চিপসের ওই চিপসটা যেটার মধ্যে সবচেয়ে বেশি মশলা থাকে, আমি এসে মজা দিয়ে চল যে আমাকে মনে রাখে মানুষ, বুঝছেন? পুরা প্যাকেটের বাকি চিপস কিন্তু কেউ পাত্তাও দেয় না, একটা পড়েও যায়, এগুলো উঠায়ও না। কি এক্সাম্পল, সরি। আচ্ছা তারপরে জাকি লাভ কেমনে হলো? জাকি লাভ কেমনে হইলো, এটা তো একটি জটিল প্রশ্ন। আচ্ছা না, জাকি লাভ বেসিকলি এটা খুবই ইজি একটা জিনিস। এটা হচ্ছে যে আমি কি ড্রামাটিকভাবে বলবো নাকি নর্মাল সিম্পলভাবে বলবো? তোমার যেমনি ইচ্ছা। আচ্ছা, ড্রামাটিকভাবে বলতে হলে আমার এই মনটি এতবার মানুষ ভাঙছে, এত গুড়া গুড়া পিস করছে, এগুলার জোড়া দেওয়া সম্ভব না, আমি পারতাছি না পাজেল মিলাইতে। এখন আমি সবাইকে হেল্প করে বা হাসি মুখে বা খুশি করে আমি একটা কিছু করে আমি মানুষকে খুশি করতে চাই, যেন তার মনে বা তার লাইফের জন্য একটা পার্ট হইতে পারি, বা সে যেন আমাকে মনে রাখে, সে যেন আমাকে তার ব্লেসিংসে যেন আমি থাকি। তো ওই জিনিসটা যখন আমি করি, আমি সবাইকে বলি যে গিভিং ইউ আ পিস অফ জাকি লাভ। তো আমি এটা বলতাম আগে, তো ওইভাবে আর কি নামটা দিয়ে ফেলছি জাকি লাভ, এইভাবে। সবাই তোমার জাকি লাভ নামই ছিল, কেমন লাগে? ভালোই লাগে, ভালোবাসার নাম বলে তো। কিন্তু একটা কষ্টের কথা বলি ভাই, নাম রাখছি জাকি লাভ, আমার পুরো গোষ্ঠীর সব কাজিনরা প্রেম করে বিয়ে করতেছে, খালি আমারই কোনো ভালোবাসা হচ্ছে না, তো এই নাম রেখা লাভ কি? এত কন্টেন্ট, এত ফেম, মেয়েরা তো প্রচুর নক দেয়, তাহলে ওইটা নিয়ে কিছু একটা বলো, বা গার্লফ্রেন্ডদেরকে নিয়ে কিছু বলো। গার্লফ্রেন্ড কয়জনের দিকে তাকামো আমি বুঝতেছি না। আচ্ছা তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড মানে যদি মেয়ে বন্ধু বলেন, অনেক মেয়ে বন্ধু আছে। প্রেমিকা? প্রেমিকা 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 নাই, নাই। এটা যে প্রেমিকা শুনলে তো এটা খুব কষ্ট হবে। না না, নাই নাই, কেউই নাই। আপনারা যদি কেউ ভালোবাসেন তাড়াতাড়ি আমাকে সাড়া দেন, আমি একা ভালো লাগতেছে না আর। 5 রুমের একটা বাসা নিয়ে বসে আছে। হ্যাঁ 5 রুমের সব বলেন কেন, সবকিছু বলেন কেন? তা একটু জানা দরকার সবার। হ্যাঁ সবার জানা দরকার। অনেক বড় বাসাটা, সমস্যা নেই। অনেক বড় বাসা, অনেক বড় বাসা নাকি অনেক বড় ভালোবাসা? অনেক ভালোবাসা আমার, অনেক অনেক। আমার এত লাভ আমি কোথায় ঢালবো জানি না। আচ্ছা তোমার কেমন মেয়ে ভালো লাগে একটু জানা দোষ? ও মানে কি কনফিগারেশন কি? ও কনফিগারেশন মানে কি, মানে ফিজিক্যাল নাকি মেন্টাল? সেটা তুমি বললো ভাই। আচ্ছা আমার সত্যি কথা কি, আমার হচ্ছে হ্যাঁ লুকস, অবভিয়াসলি লুকসে যাইতে হবে। আমি যদিও নিজে সুন্দর না, বাট থাকে না মানুষের ডিমান্ড তো থাকেই, ওইটাও আছে অবভিয়াসলি। বাট একটা জিনিস বলবো যে আমার ভালো লাগে কিরকম, যে অ্যাডভেঞ্চারাস, কারণ আই এম আ ট্রাভেলার, আমি ঘুরতে অনেক পছন্দ করি। আমি মনে করেন যদি কাউরে বিয়া করি, আমি যদি এখন মনে করেন বলি যে চল ভালো লাগছে নেপাল জায়গা, নেপাল যেতে ভিসা লাগে না, যাবো টিকিটে চল যাবো, এরকম সে রেডি হয়ে যায় যেন। সেজন্য এটা না বলে যে এখন না, এখন তখন আমি ব্যাড বাস খাই যাবো, ঠিক আছে? তো আবার সে ঘরে লিও হবে, আমি তাকে বলছি না তুমি রান্না করো, ঘর মুছো, আমি করতে পারি, আমি নিজের কাজ নিজেই করি, সো আই ক্যান ডু দ্যাট মাইসেলফ। বাট আমাদের হচ্ছে সাপোর্ট করবে, ভালোবাসবে, মেন্টালিটিটা ম্যাচ খাইতে হবে আমার সাথে, যোগ নিতে পারতে হবে, ছোটো ছোটো জিনিসে রিয়াক্ট করবে না, ফুডি হইতে হবে, ফুডি না হলেও চলবে। কোনো মেয়ের সাথে দেখলে মাইন্ড করবে না? না, এইটা আমি একটা জিনিস কি, আমাকে যারা চিনে তারা জানে যে আমি বোন মানে বোন, ফ্রেন্ড মানে ফ্রেন্ড, এইটা আমি সবসময় একটু ইয়া করি। এটা তো বউরা বুঝবে না। না, এটা বউ থাকলে তখন ভাই বউরে কোলে নিয়ে ঘুরবো সারাদিন, অন্য মেয়েদের টাইম আছে? এই সুযোগটাই তো পাচ্ছি না কোলে নেওয়ার, এখন খালি কোল বালিশি কোলে নিয়ে বসে আছি। বউ কোলে নিয়ে ঘুরবা? কোথায় ঘুরবা? যেখানে যাবো সেখানে নিয়ে যাবো, সব জায়গায় নিয়ে যাবো।
মানে ওই যে বিভিন্ন সেটে দেখা যায় না যে নায়িকাদের বয়ফ্রেন্ড, ও না, ওই অভ্যাস আমার নাই এখন। ওইরকম আগে হয়তো মাঝে মাঝে দু একজন ফ্রেন্ড আসতো, বাট এখন ওই অভ্যাস নাই। না, আমি বলতেছি নায়িকাদের মা যায়, তারপরে ছিল ভাই যায় দেখি যে আবার পরে দেখা যায় ওটা বয়ফ্রেন্ড। ও মানে আমার বউ যদি মিডিয়ায় কাজ করে আমার কোনো প্রবলেম নেই, আমার ফ্যামিলিরও কোনো প্রবলেম নাই। আমার ফ্যামিলি খুব ওপেন মাইন্ডেড এবং মানে ওরা ট্যালেন্ট সাপোর্ট করে, ওরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক সাপোর্ট করে। আমার আব্বা অনেক সবসময় আমাকে বলছে তুই কী শিখতে চাস, তুই সব শিখ। আমাকে টেনিসে ভর্তি করাইছে, আমাকে ফুটবলে ভর্তি করাইছে, ক্রিকেটে ভর্তি করাইছে, ক্যারাটেতে ভর্তি করাইছে, সব জায়গায় মায়ের মুড়ি খেয়ে আমি আইসা পড়ি। তারপরে তুমি এখন অলরাউন্ডার। এখন মানে চেষ্টা করি ভাই, কারণ আমার মনে হয় যে একটা মানুষ যদি 10টা প্রতিভা তার থাকে তো কোনো লস নাই তো ভাই। কারণ আপনি যদি বলেন সেলাই করতে পারেন, আপনি যদি ড্রাইভিংও পারেন, আপনি যদি সুইমিংও পারেন, আপনি যদি গাছ উঠতে পারি, গানও গাইতে পারেন, এখন এই 4টা জিনিস কীভাবে আপনাকে হেল্প করবে? আপনি আপনার বউয়ের সাথে গেলেন একটা ট্রিপে, গান গাইতে গাইতে গেলেন, গাড়ি চালাইতে পারেন, গাড়ি চালাইলেন, ওখানে গিয়ে একটা রিসোর্টে সুইমিং করলেন আপনি, হ্যাঁ, তখন তারপরে হচ্ছে ওর একটা কাপড় ছিঁড়ে গেল, আপনি এটা সেলাই করে দিলেন তাকে, একটা ব্যাপার হয় কিন্তু। হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করেন এগুলো যদি না পারেন তখন আপনার কি এবার ড্রাইভার নিয়ে যাইতে হবে। সুইমিং, আপনার বউ সুইমিং করতে চাচ্ছে, আপনি সুইমিং পারেন না, বাসে বসে আছেন ব্যাট বাস, সেলাই কাপড় ছিঁড়ে গেছে গা, সেলাই করতে পারেন না, আপনিও পারেন, আপনার বউ পারে না, ওই ছিঁড়া কাপড় নিয়ে ঘুরতেছে। ঠিক আছে, প্রতিভা ছোট হোক বড় হোক, আমার মনে হয় যে সবকিছু শিখে রাখাটা বেটার।